শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। এই কদিন জানো তো একটু বেলা করে ঘুমের থেকে উঠছি, কারণ কদিন ধরে আমার বেশ ঠান্ডা লেগেছে। সেই কারণে সকাল সকাল উঠে কাজকর্ম আর করছি না, একটু বেলার দিকে সংসারের সমস্ত কাজকর্মগুলো শুরু করছি। জানো তো আমাদের এই গ্রাম বাংলার এইখানে না ভীষণ ঠান্ডা, মানে চারিদিকে কুয়াশা, এইসবের মধ্যে দিয়েই তো আমাদের সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়, তাই ভীষণ ঠান্ডা। আজকে সকালে জানো তো মাথার মধ্যে একটা রুমাল টুপি বেঁধে নিয়েছি, কানে প্রচুর হাওয়া লাগছে আর ঠান্ডাটা আরোই বেড়ে যাচ্ছে। তো এই যে উঠান ঝাঁট দিতে দিতে সমস্ত কিছুই পড়েছিলাম, এরপরে কিন্তু বাসন মাজতে এসেছি। এখন গায়ে বেশ গরম ধরে গেছে, তার সাথে জানো তো এই যে কুয়াশা জিনিসটা না, এটাও অনেকটা কমে গেছে। আর জানো চাদর নিয়ে সংসারে কাজকর্ম করা যায় না, সেই কারণে সমস্ত কিছু খুলে একেবারে বাসন মাজতে বসেছি। এই শীত পড়াতে তো আমাদের রাতে রান্না হয়, কখনো রুটি কখনো বা অন্য কিছু, সেই কারণে জানো তো সকালবেলায় না অনেকটা পরিমাণে বাসন বের হয়। তাই জন্য তো সকালবেলায় না মাজতে গেলে একটু অসুবিধা হয়, তবে জানো তো আমার যদি না ব্যবস্থা থাকতো রাতের বেলায় সমস্ত বাসনগুলো মেজে রাখতাম, তাহলে কাজটা অনেকটাই কমে থাকতো। কিন্তু আর কি করব, যা আছে সেটাই মেনে নিতে হবে। আর দেখেছো মাঠের ওইদিকে কেমন কুয়াশা? দেখেছো ওই যে লাল একটা বালতি দেখা যাচ্ছে, ওটিতে আমার শ্বশুর মশাই আবার জল রোদে দিতে রেখেছেন। আর আমাদের এই মাঠটায় যেন সেই সকাল 8টায় রোদ্দুর আসে, একদম বিকাল 4টে অবধি থাকে। সেই কারণে আমরা এই মাঠে সমস্ত জামা কাপড়, জলের বালতি এটা ওটা রোদে দিয়ে রাখি। জানো তো সুন্দর পরিপাটি সংসারের একটা আসক্তি ছিল, সেই কারণেই যেন সংসারের সমস্ত কাজকর্ম সামলেও আমি বাড়ি ঘর পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো এই দিক দিয়ে জানো তো সকাল সকাল উঠতে যেহেতু পারিনি, তাই বেলা হয়ে গেছে। উঠে কিন্তু সবার আগে ঘর বারান্দাগুলো ঝাঁট দিলাম, দৌড় ঘরে মারুলি দিলাম, আর তোমরা তো দেখলেই উঠানটা ঝাঁট দিয়ে দিয়েছি। তো তারপরে বাসনটা মেজে নিচ্ছি, রাতের বাসি বাসন। আর জানো তো আমাকে এখন সংসারের সমস্ত কাজকর্মগুলো একা হাতে করতে হয়, তাতে করে যেন অনেকটাই কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও আমি সমস্ত কিছুই হাসি মুখে সামলে নেওয়ার চেষ্টা করি। এদিক দিয়ে দেখো কড়াইয়ে কিন্তু সার্ফ ছাই ভুলিয়ে দিচ্ছি, ওদিক দিয়ে মনে মনে ভাবছি টোটো এখনো ঘুমের থেকে ওঠেনি, তাড়াতাড়ি করে নিই কাজকর্মগুলো। জানো তো আমরা গ্রাম বাংলার বউ হতে পারি, অনেক কষ্ট কিন্তু আমাদের হাসি মুখে মেনে নিতে হয়। তবে জানো তো আমরা এই পাখির কলরব, সুন্দর প্রাকৃতির এই আবহাওয়া, সমস্ত কিছুই উপভোগ করতে করতে বেশ কিন্তু আমরা জীবনযাপন করি। আর জানো প্রত্যেক দিন সকাল হলেই না কীর্তন হচ্ছে, কোথায় কে জানে। প্রত্যেক দিন সকালবেলা এই আওয়াজটা কানে আসছে হালকা হালকা বয়ে। তো বেশ ভালোও লাগছে এইসব কীর্তন টীর্তন শুনতে শুনতে কাজকর্মগুলো করতে। এই কীর্তনটা কতক্ষণ হয় জানো তো, ওই ধরো বেলা তোমার 12টা অবধি হয়, তো তারপরে আবার হয় না। তো এদিকে আমার হয়ে গেল মোটামুটি সকালকার বাসি কাজ, একেবারে বাসি নাইটিটা ছেড়ে সকালে রান্না বসিয়ে দিচ্ছি। ওদিক দিয়ে চাটা হয়ে গেল, শ্বশুরমশাই শাশুড়ি মা খেয়ে নিয়েছেন, ভাতটাও বসিয়ে দিলাম। তো আজকে জানো তো রান্না করেছি আলু সেদ্ধ ভাত। আর এদিক দিয়ে না কালকেকার যে আমি বলেছিলাম না আগের দিন আমার শ্বশুর মশাই মাঠের থেকে তোমার কুড়িয়ে এনেছিল হলো গিয়ে সর্ষে শাক, তো সেই শাকটাই না সর্ষে শাক পাতা চাই বলো আর কি, তো সেই পাতাটা আজকে একটু বাটা করব। সেই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো মোটামুটি করে নাড়াচাড়া হলো, এরপরে কিন্তু পরিমাপ মতো লবণটা দিয়ে দেবো। জানো তোমরা সর্ষে শাক কে কি খেয়েছো আমি জানি না, তবে এই সর্ষে শাক খেতে না ভীষণ ভালো লাগে আমার। আবার ওই সর্ষে শাকের থেকে সর্ষে শাকের যে বাটাটা হয় সেটাও খেতে অসাধারণ লাগে। তো এই দিক দিয়ে আমার মোটামুটি করে শাকগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেল। এবার দেখো আমি কিন্তু একটা পেঁয়াজ কেটে নিয়েছি গোটা, এবার শাকটাকে ভালো করে বেটে নিচ্ছি। জানো তো এই শাকটা বাটা খেতে না এত ভালো লাগে, বিশেষ করে গরম ভাত দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এরকমভাবে আমরা কিন্তু জানো এই শীতকালের দিনে মাঠে ঘাটে সবজি কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এসে বাটাবুটি করে এক থালা করে ভাত খেয়ে নিই। আর এটা খেতে আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে। সবাই আবার জানো তো শাকটার থেকে শাকের এই বাটাটা খেতে বেশি পছন্দ করে।
আসলে এই শাকের যখন প্রসঙ্গ উঠলো তোমাদেরকে একটা কথা বলি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম না তখন জানো তো এই শাক বাটা এরকমভাবে খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিল। তবে আমাদের ওই দিক দিয়ে এরকমভাবে শাক পাওয়া যায় না, বাজারে যদি আলে কালে ভাবে ওঠে তাহলেই কিন্তু পাওয়া যায়। দিয়ে তখন কি করব বুঝে উঠতে পারছি না। একদিন আমার পাশে বাড়ি এক কাকিমাকে বলি, সেই কাকিমা আবার কি করে, কাকা কাজে যেত, তো কাকা বলতো নাকি মাঠ দিয়ে দুধারে সর্ষে ক্ষেতের অনেক জমি থাকে, তো কাকাকে বলেছিল একটু নিয়ে এসো না, ওকে একটু বাটা করে খাওয়াবো। তো কাকাকে বলে কাকিমা নিয়ে এসছে, নিয়ে এসে কিন্তু এই সর্ষে পাতা আমাকে বেটে দিয়েছিল। খেয়ে এত তৃপ্তি হয়েছিল কি বলবো। জানো তো প্রেগনেন্ট অবস্থায় মানুষ যে যা খেতে চায় সমস্ত কিছু খাওয়ানোটাই বলে না কি ভালো। যাই হোক, এদিক দিয়ে পাতাপটি বাটা হয়ে গেল। বাটার পরে ওই দিক দিয়ে গেছিলাম তোমার ভাতটা বেড়ে দিতে, ডোডোর বাবা খেয়ে চলে যাবে কাজে। তো ও বললো আমি তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে যাব, তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নাও। আর আজকে বাড়ির সামনে থেকে মাছ নিয়েছে, ঢালা খয়রা মাছ, এখানে আছে 300 মাছে 3টে হয়েছে। আর এই 300 মাছের দাম কত নিয়েছে জানো? 45 টাকা। তো এই মাছগুলো নিচে যেহেতু ভীষণ কাটা জানো, ঢেলা কয়রা মাছ, তবে এই মাছ আবার আমরা খেতে পারলেও ডোডো খেতে পারবে না। তাই ওর কথা ভেবে আবার ওর বাবা বললো বাজারে যাই, বাজারে গিয়ে যদি দেখি কাটা মাছ আছে তাহলে 100-150 মতো নিয়ে আসবো। তাই ওর কথা ভেবে 200 মতো নিয়ে আসছে। অল্প ওজন দিতে চায় না, তো 200 মাছের দাম নিয়েছে নাকি তোমার 50 টাকা। টোটাল আজকে অনেকটাই মাছ হলো। তবে আমরা এখন শীতকালে দিন চলে এসছে, একবেলা মাছ খাই আর একবেলা কিন্তু রাতে শুকনো খাবার বা অন্যান্য কিছু খাই। তাই আজকে ভাবলাম এই মাছ 6 পিস হয়েছে, আমাদের সকলের 4 জনা 4 পিস ধরেছি হিসাব মতো। আর ডোডোর জন্য ওই যে রুই মাছ নিয়ে এসছে, ওই মাছটা 1 পিস করেছি, একসাথে একেবারে ঝোলটা করে নেবো জানো। আর কি করব, দুদিকে করতে গেলে আর হবে না। আজকে দেখেছো কিসের জ্বালানিতে আমি জাল দিচ্ছি? আজকে কিন্তু খড়ের জ্বালানিতে রান্না করছি। জানো তো বিয়ের পর থেকে খড় দিয়ে, তারপর তোমার এটা ওটা পাতা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না করি। কখনো করেছি তোমার সর্ষে পাতা বা সর্ষে গাছ, কখনো করেছি বেগুন গাছ, আবারও কখনো করেছি সুপারি গাছের বাকড়া। এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু রান্না বান্নাটা করা হয়। তবে জানো তো এই কাঠের উনানে এই যে পাতা দিয়ে রান্না করছি, মানে খড় দিয়ে, একটু একটু জাল দিতে দিতে যেন নিভে যাচ্ছে। তখন যে কি বিরক্তিকর লাগছে কি বলবো, মনে হচ্ছে কেন করছি, এরকমভাবে ধোঁয়া উঠছে। আবারও কিন্তু আগুন দিয়ে দিয়ে জ্বালাতে হচ্ছে, এরকম করে বারবার করে রান্নাটা করতে হচ্ছে। এরকম করে রান্না করতে একটুও ভালো লাগছিল না, মনে হচ্ছে যদি কাঠটা পাওয়া যেত ভীষণই ভালো হতো। তবে জানো তো কী করবো, আমাদের গ্রামের বউদের কিন্তু এরকমভাবে ঘড়ি কুড়িয়ে নেই রান্নাবান্নাগুলো সেরে নিতে হয়। তাই টুক 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 করে সমস্ত রান্নাই করছি। আর এরকমভাবে আগুন নেমে যাচ্ছে বলে অনেক দেরি হয়েছে জানো। আজকে সেরকম কিছু রান্না হয়নি, কিন্তু টাইমটা অনেকক্ষণই লেগে গেছে। কি আর করব, পাতলা পাতলা করে আলু কেটেছি জানো, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার সাথে বেগুনটাও অনেকটাই ছোট ছোট করে কেটেছি। তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে কি হয় জানো তো, শীতের বেলা তো এই করতে করতেই চলে যায়, ডোডোকে স্নান করাতে করাতে অনেকটাই আমার হাতে সময় চলে যায়। তাই যেন প্রচুর সমস্যার সম্মুখীন পড়তে হয়। তবে যতটা পারি নিজে বুদ্ধি দিয়ে দিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তো ওই দিক দিয়ে আমার প্রথমে মাছের তেলটা হয়ে গেছিলো আর মাছটাও ভাজা হয়ে গেছে। তো মাছটা মোটামুটি মশলাটা কষানো হয়ে গেল। এরপরে কিন্তু আমি তোমার লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। ডোডোর জন্য পরিমাপ মতো তরকারি তুলে রেখেছি, ও আবার এই লঙ্কার গুঁড়ির তরকারিটা খেতে পারে না, ভীষণই ঝাল লাগে সেই কারণে। তো এই দেখো মাছগুলো দিয়ে দিলাম, ঝোলে একবার টকবক করে জাল দিয়ে ফুটিয়ে নেব। আর ডোডোর জন্য কিন্তু তরকারিটা তুলেছি, মাছটা তুলিনি, ওকে কিন্তু এই ঝালের এখান থেকেই মাছটা দেবো, ও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। রান্নাবান্না মোটামুটি শেষ করে একেবারে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। এখান দিয়ে আমার ভাত নিয়েছি আর ওদিক দিয়ে ডোডোর বাবার। তো এই যে মাছের তেলটা করেছি বেগুন দিয়ে, আর সর্ষে পাতা সকালকার বাটাটা রয়ে গেছে। আর এই দেখো এই দিক দিয়ে কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা আছে। তো এইগুলোই আজকে ছিল আমাদের দুপুরের খাবার। তবে এই কোকা ইলিশ মাছটা খেতে ভীষণ ভাল লাগে জানো তো, বাসিটা আরও ভাল লাগে কড়কড়া ভাত দিয়ে।
তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে রেস্ট নিলাম, তারপরে দেখি জামা কাপড় তুলতে গিয়ে এরকম করে মাঠে লাঙল দিতে এসছে। এতদিন তো ধান বোনা ছিল, সেই সমস্ত ধানগুলো উঠিয়ে নিয়েছে, এখন এই গোড়াগুলো লেগে আছে, তার জন্য মাঠে এরকম করে লাঙল দিচ্ছে। এরপরে কিন্তু কি করবে জানো, মাঠে আল কাটবে। আল কেটে কেটে কখনো বসাবে আলু, কোথাও বসাবে তোমার হলো বাঁধাকপি, ফুলকপি, আবার কোথাও বেগুন। এরকমভাবেই জমিটা চাষ হবে, আবারও কখনো শস্যও বুনতে পারে। তো এই দিক দিয়ে উনি লাঙল দিচ্ছে আর আমি তাকে এক দৃষ্টিতে দেখছি। যেন এই লাঙল দিতে দিতে একটা ঘটনা তোমাদেরকে বলি, আজকে আমার চোখে পড়লো। মাঠের মধ্যে না অসংখ্য সাপ থাকে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তবে থাকে গর্ত করে। তো এই যে লাঙল দিতে দিতে যেন একটা সাপ ছুটে চলে আসলো আমাদের দিকে, বাড়ির দিকে। আর একটা সাপ না এই লাঙলের এই যে জিনিসটা আছে না পেছনে, ওইটা দিয়ে কাটা পড়ে গেল। দেখে এতটা কষ্ট হচ্ছিল তোমাদেরকে না বলে পারলাম না। তো সাপটার একদম অবস্থা খারাপ ছিল জানো। তো আজকে মোটামুটি লাঙল দিল। এদিক দিয়ে আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ডোডো ঘুমোচ্ছে, কি করব বুঝে পাচ্ছি না। তাই ভাবলাম এই যে আলমারিটা ভীষণ নোংরা হয়েছে, আলমারিটা একটু পরিষ্কার করে নিই। বাড়ি আসার পর থেকে খুঁটিয়ে নাটিয়ে এদিক ওদিক সেদিক দেখে বেড়াচ্ছি, কোথায় একটু ধুলো জমে আছে, কোথায় একটু পরিষ্কার করতে হবে, কোথায় কি করা যায়। জানো তো অনেক দিন ছিলাম না, না থাকায় প্রচুর ধুলো ময়লা জমে গেছে, তাই সব সময় পরিষ্কার করে হয়ে ওঠে না। এরকমভাবে যদি পরিষ্কার করা হয় জানো তো প্রত্যেক দিন, তাহলে ধুলোটা জমে না। তাই একটু পরিষ্কার করছিলাম। ওদিক দিয়ে ডোডো অনেকক্ষণ হলো ঘুমিয়েছে, ওকে ডাকলেও একবার উঠছে, পাশ ফিরে আবার শুয়ে পড়ছে। ও না এরকমটাই এখন করে। আর যেন সারা দিনের মধ্যে পড়তে বসানোর সময় পায় না, যাও বা একটু সন্ধ্যাবেলায় পায়, তাও বা ঘুম থেকে ওঠে মুড ঠিক থাকে না, আর ওই পড়া করতে চায় না। কি যে করবো ছেলেটাকে নিয়ে নিজেই বুঝে উঠতে পারছি না। এদিক দিয়ে রাতের বেলা সবার জন্য রাতের খাবার করতে চলে এসেছি। ডোডোকে ঘুম থেকে উঠিয়ে ওকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম। আর ডোডোর বাবা কিন্তু গেছিলো দোকানে, তো আজকে বললো একটু চাউমিন রান্না করতে। অনেক দিন হলো একটা চাউমিনের প্যাকেট ঘরেই রাখা ছিল, আমি যেহেতু ছিলাম না, শাশুড়ি মার শরীর খারাপ, উনি করতে পারেননি। তাই ডোডোর বাবা আজকে বলছে রুটি করতে হবে না, তুমি চাউমিনটা করে নাও। এ দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, আলু আর পেঁয়াজ, আর মাঝখানে একটু জায়গা করে ডিমগুলো দিলাম। আচ্ছা তোমরা কি কেউ নোটিস করলে কটা ডিম দিয়েছি? তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু বলো কটা ডিম দিয়েছি। কটা ডিম দিয়েছি জানো তো? চলো তোমাদেরকে আমি নিজেই বলে দিই, 4টে ডিম দিয়েছি। দিয়ে কিন্তু চাউমিনটা করেছি, বড় প্যাকেট ছিল জানো। আর ডোডো তো ভীষণ এক্সাইটেড কখন খাবে, তার সাথে বাড়ির সকলেই। তো পাস্তার থেকে আমার চাউমিনটাই বেশি পছন্দ হয়। তো আজকে সবজি সেরকম ছিল না, শুধু আলু পেঁয়াজ ডিম দিয়ে কিন্তু চাউমিনটা রান্না করলাম। আচ্ছা চলো, চাউমিনটা রান্না করতে করতে তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। ভিডিওটা আরও ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট পরিবারের পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। বাই।